হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12 এর কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের আমরা কম্বিনেশন অফ সেল অর্থাৎ কোষের সমবায় বা গ্রুপিং অফ সেল এ নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আমরা ইতিমধ্যে রেজিস্ট্যান্সের গ্রুপিং বা রেজিস্ট্যান্সের কম্বিনেশন আমরা পড়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম রেজিস্ট্যান্সকে দুভাগে গ্রুপিং করা যায়, দুভাবে। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো এছাড়া সিরিজ কম্বিনেশন মিলে মিক্সড কম্বিনেশন হতে পারে। ঠিক একইভাবে কতকগুলো সেল বা কোষকে আমরা কম্বাইন করতে পারি সিরিজ করে, অর্থাৎ সিরিজ কম্বিনেশন করেও কম্বাইন করতে পারি, প্যারালাল কম্বিনেশন করেও কম্বাইন করতে পারি। তো কেন করব না, কারণটা হচ্ছে যে একটা কোষ থেকে যে পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কোনো ক্ষেত্রে যদি আমার ওই কোষ ব্যবহার করি বেশি তড়িৎ পাওয়ার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ধরনের কম্বিনেশন বা গ্রুপিং করতে হয়। তো এখন গ্রুপিং এর ক্ষেত্রে আমরা তাহলে দুভাগে করব। একটা হচ্ছে সিরিজ গ্রুপিং বা সিরিজ কম্বিনেশন, আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো আমরা আজকে পরপর এই দুটো বিষয়কে আলোচনা করব। আমরা অনেকগুলো অ্যাসপেক্ট এই নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমি সিরিজ কম্বিনেশনটা বলছি। কম্বিনেশন অফ অর গ্রুপিং অফ সেল প্রথম হচ্ছে সিরিজ কম্বিনেশন। আচ্ছা, আমরা প্রথমে বলি দুটো কম্বিনেশন হয়, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। তো সিরিজ কম্বিনেশনটা কেমন না, সিরিজ কম্বিনেশন হচ্ছে এরকম। এই একটা সেল আমরা ইতিমধ্যে জানি, এটা সেলের চিহ্ন, এটা পজিটিভ তড়িৎদ্বার, এটা নেগেটিভ। আর সেই সেলের যদি হচ্ছে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা বাইরে এরকম ভাবে দেখাই, অ্যাকচুয়ালি রোধটা হচ্ছে ভেতরে। তো এটা হচ্ছে একটা সেল। এই সেলটার সঙ্গে এটা পজিটিভ, এটা নেগেটিভ তড়িৎদ্বার। আমরা আরেকটা সেল এখানে যুক্ত করলাম এইভাবে, অর্থাৎ প্রথম সেলের নেগেটিভ তড়িৎদ্বারের সঙ্গে এটা কিন্তু ভেতরে পজিটিভ, দ্বিতীয় কোষের দ্বিতীয় সেলের পজিটিভ তড়িৎদ্বার যুক্ত করলাম। আবার যদি আরেকটা সেল আমরা যুক্ত করি, তাহলে এর নেগেটিভ সেল এর পজিটিভ সেল ওর নেগেটিভ সেল, অর্থাৎ দেখো পজিটিভ নেগেটিভ, এর নেগেটিভের সঙ্গে পজিটিভ, এর নেগেটিভের সঙ্গে পজিটিভ, এইভাবে পরপর চলতে থাকবে, এইভাবে পরপর চলতে থাকবে। এখন এই যে টোটাল যে কম্বিনেশনটা হলো, এই যে কম্বিনেশন, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। অবভিয়াসলি এটা সিরিজ কম্বিনেশন। এই সিরিজ কম্বিনেশন, আমরা এই গোটা কম্বিনেশনটাকে এক কথায় বলতে পারি ব্যাটারি, BATTERY। আমরা অনেক সময় সেল আর ব্যাটারি একইভাবে আমরা বলে থাকি, কিন্তু আসলে সেল মানে পার্টিকুলার একটা, এটা সেল। অনেকগুলো সেল যখন কম্বাইন করা থাকে, এখানে সিরিজ কম্বাইন করা হয়েছে, এই গোটা যে সিস্টেমটা পাওয়া গেল, এটা হচ্ছে একটা ব্যাটারি। সিমিলারলি আমরা যখন প্যারালাল কম্বিনেশন করব, আমরা আবার ব্যাটারি পেতে পারি, অর্থাৎ কম্বিনেশন অফ সেলকে আমরা ব্যাটারি বলি। তো এখন এইরকম এই যে কম্বিনেশন আমরা করলাম, এটা সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনের আমি যদি খুব সিম্পল ওয়েতে ধরে নিই, যে আমি যদি ধরে নিই, আচ্ছা প্রথম বলি যে এই যে তিনটে সেল, এই তিনটে সেল মিলিয়ে এইখান থেকে এতটা, আমি যদি তিনটে সেল দিই ধরো করি, এইখান থেকে এই এতটা, এই গোটাটাকে আমরা বলবো ব্যাটারি। এই গোটাটাকে আমরা বলবো ব্যাটারি। এই ব্যাটারির তড়িৎদ্বার কোনটা? এই ব্যাটারির পজিটিভ তড়িৎদ্বার হচ্ছে এইটা, আর এই ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বার হচ্ছে এইটা। তাহলে এটা পজিটিভ তড়িৎদ্বার, এটা তার মানে প্রথম কোষের
প্রথম কোষের ধনাত্মক তড়িৎদ্বার আর লাস্ট কোষের ঋণাত্মক তড়িৎদ্বার, এই দুটো হবে এই কম্বাইন্ড যে গ্রুপিং এর যে সিস্টেমটা, সেই গ্রুপিং সিস্টেমে অর্থাৎ ব্যাটারিটার ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎদ্বার, এই গোটাটা অ্যাজ এ হোল একটা সিস্টেম, একটা পাওয়ার সিস্টেম। এইবার আমরা এই যে পাওয়ার সিস্টেমের আমরা টোটাল এর কারেন্ট কত যাচ্ছে এর মধ্য দিয়ে, মানে একটার মধ্য দিয়ে কত কারেন্ট যায় আমরা দেখেছি আগের সার্কিট করে, এই কম্বাইন্ড সেলের মধ্যে কত কারেন্ট যায় আমরা দেখে নেব। তো প্রথমে আমি এটা কাজ করলাম, আমি এই অংশটা মুছেই দিলাম, দেখতে হয়তো অসুবিধা হবে পরে, এটা মুছে দিলাম। এই কম্বাইন্ড সেল, আমি এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমি এখানে যুক্ত করলাম। এই এক্সটার্নাল সেলের মধ্য দিয়ে যেহেতু এদিকটা পজিটিভ, তাহলে কারেন্ট, এটা ডিসচার্জিং হলে কারেন্ট এদিকে বেরোবে, ধরলাম আই কারেন্ট। এই আই কারেন্ট আর রেজিস্ট্যান্স, বড় হাতের আর, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বেরিয়ে আবার এখান দিয়ে এখানে এসে ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কম্বাইন্ড সেলটা, সেই সেলটার আমি ধরে নিলাম একবারে সিম্পল এতে প্রত্যেকটা সেল আইডেন্টিক্যাল সেল, অর্থাৎ সেম, তাদের প্রত্যেকের তড়িৎতাল চালক বল হচ্ছে ই ই ই। আমি তিনটে সেল নিয়ে দেখাচ্ছি, যে কোনো ধরনের সেল হতে পারে, 4টে 5টা 10টা 20টা এনটা। আর এখানে হচ্ছে প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে প্রতিটা কোষের তড়িৎচালক বল হচ্ছে ই আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। আর এই পুরো কম্বাইন্ড যে সিস্টেম, তার সঙ্গে হচ্ছে আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বড় হাতের আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে। এইবার তাহলে যদি আমরা সেলের এই অংশটাকে বাদ দিয়ে শুধু রেজিস্ট্যান্সটাকে ধরি, তাহলে এই টোটাল এখানে রেজিস্ট্যান্স কত, আমি যদি এইভাবেই করি যে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স বা নেট, আমি লিখি নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দি ব্যাটারি, মানে সিস্টেমটাকে বলছি কত হবে। দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো প্রত্যেক কিন্তু সিরিজে আছে, সেলগুলোকে ভাবো নেই, তাহলে এরকম কি হতে পারে, এটা সিরিজ কম্বিনেশন। তাহলে সিরিজ কম্বিনেশনে হলে কত হবে, এটা তিনটে যেহেতু, তাহলে 3R। আর এর সঙ্গে এবার পরের ছবিটা কেমন হতে পারে, পরের ছবিটা আমি তার আঁকছি লাস্টে। আর তার সঙ্গে আবার দেখো এই সেলগুলোকে বাদ দিয়ে আর 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 এবং এই আর, তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে বড় হাতের আর, তাহলে নেট রেজিস্ট্যান্স অফ দি সার্কিট কত হবে, 3R ছিল, তার সঙ্গে আর যুক্ত হলো, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স টোটাল, আর এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এইবার প্রশ্ন হচ্ছে যে এই ই গুলো প্রত্যেকের হচ্ছে ই, তাহলে প্রত্যেকের যদি ই থাকে তাহলে নেট ইএমএফ কত হবে না, নেট ইএমএফ প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এখানে কাজ করবে, প্রত্যেকটা ব্যাটারি ডিসচার্জ করবে, তাই এখানে টোটাল ইএমএফ হবে 3E। তাহলে পরে এইবারে দেয়ারফর কারেন্ট in the circuit or R, আর এর মধ্য দিয়ে কারেন্ট কত হবে, আমরা এখানে আই ধরেছিলাম, তাহলে I is equals to net EMF by net resistance। তাহলে কত হলো, নেট ইএমএফ মানে 3/3R plus R, এইটা হচ্ছে current through the circuit or current through the external resistance, 3/3R plus R। তো এটা যে কোনো সংখ্যক আমরা যদি কোষ নিয়ে করি, আইডেন্টিক্যাল কোষ, তাহলে এই 3 জায়গায় সংখ্যাটা খালি পাল্টে যাবে। তা আমরা যদি n সংখ্যক নিয়ে করি, তাহলে if the number of cell is n, then I is equals to কত হবে, NE by NR plus R। এখানে লক্ষ্য করার বিষয় যে NE হচ্ছে টোটাল ইএমএফ এখানে ধরা হয়েছে, NR
এনআর মানে প্রত্যেকটা রোধ হচ্ছে মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এনআর হচ্ছে টোটাল এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স, টোটাল এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তা এখন এটা হচ্ছে তোমার আমরা বলতে পারি যে এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। আমি কম্পেয়ার করব একটু বাদে, তো তার আগে আমরা এই বিষয়টা আমরা প্যারালালটা একবার দেখে নিই। তাহলে এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। এবার না আরেকটুখানি আমি এই বিষয়টা বলি। তাহলে এটা হলো সিম্পল ওয়েতে এরকম ভাবে আমরা আই সমান বার করলাম। আচ্ছা আমি এবার এটা মুছে দিচ্ছি, এটা এই পুরো এটাকে মুছে দিচ্ছি, ছবিটাকে রাখছি খালি। এবার যদি এরকম হতো, আমি যদি ধরে নিতাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো এখানে, সরি আমরা ইএমএফ গুলোকে সেম ধরেছি, আমি যদি ইএমএফ গুলো সেম না হতো, যদি E1 E2 E3 হতো, আর যদি হচ্ছে এটা R1 R2 R3 হতো, তাহলে কি হতো না, তাহলে সেই একইভাবে নেট ইএমএফ কত হতো, E1 প্লাস E2 প্লাস E3। আর কি হচ্ছে নেট রেজিস্ট্যান্স, একবারই করছি, আর প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে কত R1 প্লাস R2 প্লাস R3, এটা হচ্ছে নেট রেজিস্ট্যান্স। তাহলে আই সমান কত হতো, আই সমান হতো E1 প্লাস E2 প্লাস E3 বাই আর প্লাস R1 প্লাস R2 প্লাস R3। এখন এটাকে আমরা সংক্ষেপে যদি এন সংখ্যক কোষ থাকতো এরকম, তাহলে কি লিখতাম না, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম সামেশন ই আই, আই ইজ ইকুয়ালস টু 1 টু আই ইজ ইকুয়ালস টু n ডিভাইডেড বাই আর প্লাস সামেশন, আমরা এখানে লিখবো আর আই, যেখানে আই ইজ ইকুয়ালস টু 1 টু আই ইজ ইকুয়ালস টু n। এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এটার রোধ, এই আই। তাহলে ইএমএফ যাই হোক, ইন্টারনাল রেজিস্ট্যান্স যাই হোক, আমরা এইভাবেই বার করব। এবার দেখা যাচ্ছে তৃতীয় কেস, মানে এটা হলো দ্বিতীয় কেস, ইএমএফ গুলো আলাদা, রোধ গুলো আলাদা। এবার যদি এমন হয় যে ধরো এই ব্যাটারি লাগানোর নিয়ম কি সিরিজে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, কোনোভাবে একটা ভুল হয়ে গেছে, হয়ে গিয়ে ধরো সরি এটা E1 E2 E3 হতো, ধরো E2টা উল্টো লাগিয়ে ফেলেছে, অর্থাৎ E2টাকে এরকম লাগিয়ে ফেলেছে, এটা E2, তাহলে কি হবে এখানে, তাহলে দেখা যাচ্ছে এই দুটো একই দিকে লাগানো আছে, E1 আর E3, E2টা উল্টো লাগানো আছে, তার মানে উল্টো দিকে প্রবাহ হবে, তার মানে নেট ইএমএফটা কত হয়ে যাবে, নেট ইএমএফটা এটা মাইনাস হয়ে যাবে। রোধ কিন্তু মাইনাস হবে না, রোধ যা ছিল তাই থাকবে, কারণ রোধের কোনো এদিক ওদিক নেই, প্লাস মাইনাস নেই, রোধ সব একই, উল্টে লাগালেও একই রোধ। তার মানে আই ইজ ইকুয়ালস টু কত হবে, E1 মাইনাস E2 প্লাস E3 বাই এটা, শুধুমাত্র এটা পাল্টে যাবে। তো এখানে তার মানে সামেশন আমরা এইভাবেই লিখবো, এইটা এইভাবে, এবার এটা তো এইভাবে লেখা মানে এখানে সবকটা যোগ বোঝাচ্ছে, তো এইটা না করে আমরা এখানে তো একটা ফাইনাইট কেস, এটা যে কোনো সংখ্যক হতে পারে, আমরা এরকম ভাবেই লিখবো। এবার 5টা 6টা 7টা হলে প্লাস মাইনাস যেমন হবে সে অনুযায়ী লিখবো। এইবার যদি আমরা আরেকটু কেসটাকে ইলাবোরেট করি, যে যদি n সংখ্যক কোষ থাকে, প্রত্যেকের হচ্ছে ইএমএফ ই, আমি আলাদা করে ইয়ে করছি, প্রত্যেকের ইএমএফ ই, আমি ধরে নিলাম এটা ই, এটা ই, এটা ই, আবার একবার নতুন একটা কেস করছি, প্রত্যেকের ইএমএফ ই, আমি এগুলো সব মুছে দিলাম। সেকেন্ড কেস হচ্ছে, এই থার্ড কেস হচ্ছে প্রত্যেকের ইএমএফ ই, আর প্রত্যেকের রেজিস্ট্যান্স, আমি প্রথমে সিম্পলটা ধরছি, প্রথমেই রেজিস্ট্যান্স হচ্ছে আর। এখন এখানে 3টে না দিয়ে আমি আরো ডট 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 দিয়ে দিতে পারি, n সংখ্যক কোষ, ঠিক আছে,
তাহলে পরে এই n সংখ্যক কোষের মধ্যে আমি যদি ধরে নিই ইফ s নাম্বার অফ সেল connected in reverse direction or opposite direction, s সংখ্যক মানে nটা মোট কোষ আছে, তার মধ্যে s সংখ্যক কোষ হচ্ছে রিভার্সে লাগানো আছে, তাহলে নাম্বার অফ সেল ইন ফরওয়ার্ড ডিরেকশন কত হবে? নাম্বার অফ সেল ইন ফরওয়ার্ড ডিরেকশন তার মানে হবে n মাইনাস s, তাহলে নাম্বার অফ সেল হচ্ছে ইন রিভার্স ডিরেকশন অপোজিট ডিরেকশন s সংখ্যক, আর নাম্বার অফ সেল ইন ফরওয়ার্ড, তাহলে ফরওয়ার্ড ডিরেকশনে যেটা তার তাহলে টোটাল ইএমএফ কত হবে? তাহলে টোটাল ইএমএফ অফ ফরওয়ার্ড সেল তাহলে কত হবে? তার মানে এইটা হচ্ছে ফরওয়ার্ড সেলের সংখ্যা, তার মানে n মাইনাস এস ইন্টু ই, আর টোটাল ইএমএফ অফ ব্যাকওয়ার্ড অফ অপোজিট রিভার্স সেল সেটা কত হবে? এস ই, এস সংখ্যক কোষ ই এসি, অতএব নেট ইএমএফ কত হবে? নেট ইএমএফ হবে এটা ফরওয়ার্ড এটা রিভার্স, তার মানে n মাইনাস এস ইন্টু ই মাইনাস এসি, তার মানে n মাইনাস টু এস ইন্টু ই, এটা খুলে দিলে এটা টু এসি, ইটা কমন নিলে n মাইনাস টু এসি, তাহলে এটা হলো নেট ইএমএফ। তাহলে পরে কারেন্ট কত হবে? তাহলে কারেন্ট আই ইজ ইকুয়ালস টু হবে, তার মানে n মাইনাস টু এস ইন্টু ই ডিভাইডেড বাই আর প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? আর এন বা এন সংখ্যক কোষ আছে, কারণ এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো কিন্তু অপোজিট ডিরেকশনে হবে না, কারণ এর কোনো ডিরেকশন নেই, তার মানে আর প্লাস এনআর, তার মানে আমার টোটাল হচ্ছে এইটা এসে দাঁড়ালো। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, মানে যে কোনো ডিরেকশনে যদি আমাদের এইটা এই অপোজিট দিকে থাকে, আমরা যে ফর্মুলাটা করলাম, তাহলে যে কোনো সংখ্যক যদি রিভার্স ডিরেকশনে সেলটা লাগানো থাকে তাহলে এই ফর্মুলাকে আমরা ইউজ করব। n মাইনাস এন হচ্ছে টোটাল নাম্বার অফ সেল, এস হচ্ছে রিভার্স ডিরেকশনে আছে, তাহলে n মাইনাস টু এস, এটা মনে রাখতে হবে, টু এস হবে ইন্টু ই ডিভাইডেড বাই আর প্লাস এনআর। তো এই হচ্ছে সিরিজ কম্বিনেশনের ব্যাপার সেপার। এইবারে আমরা আসবো প্যারালেল কম্বিনেশন। আমি তাহলে মুছে দিচ্ছি এটা। প্যারালেল কম্বিনেশন আমি এটাও মুছলাম। প্যারালেল কম্বিনেশন কেমন না, প্যারালেল কম্বিনেশনটা হচ্ছে এরকম, আমি প্রথমে ছবিটা আঁকছি। আচ্ছা, আমি তিনটে দিই, প্রথমে আঁকি। এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, আমি একবারে সিম্পল কেসটা ধরছি। এই যে এটা আর, এটা আর, এটা আর, এটা ই, এটা ই, এটা ই, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। তাহলে তিনটে সেল যাদের প্রত্যেকের ইএমএফ হচ্ছে স্মল ই, আর প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। এখন আমরা প্রথমে যদি নেট আর বার করে নিই, তাহলে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আগে যদি বার করি, তাহলে এটা দেখো এটা কিসে আছে, সেলগুলোকে যদি অমিট করি, তাহলে এই তিনটে রেজিস্ট্যান্স আছে প্যারালালে। তাহলে আমরা লিখতে পারি ইকুইভ্যালেন্ট ইন্টারনাল
রেজিস্ট্যান্স ইজ ইকালস টু, আমি যদি 1/r প্লাস 1/r প্লাস 1/r এরকম করে যদি যোগ করি, তার মানে অ্যাকচুয়ালি হয় r/n, কমে যাবে, প্যারালাল রেজিস্ট্যান্সটা কমে যাবে r/n। আর তাহলে পরে একবারে করছি, নেট রেজিস্ট্যান্স অফ দি সার্কিট কত হবে, তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস টোটাল এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে আর প্লাস স্মল r/n, তাহলে এটা হচ্ছে টোটাল বা নেট রেজিস্ট্যান্স। এইবার নেট ই কত হবে, এখানে আগের বারে কিন্তু আমরা ইটা যোগ করেছিলাম, কারণ প্রত্যেকেই নিজের নিজের মতো করে কারেন্ট দিচ্ছিল, কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় দেখো, প্রত্যেকের পজিটিভ প্রান্তগুলো একটা বিন্দুতে, তার মানে তো আমি ধরে নিতে পারি, আমি যদি এইভাবে না করে আমি তিনটের পজিটিভ প্রান্তকে যোগ করে দিলাম, মানে লাগিয়ে দিলাম, এগুলো তো এক একটা পাত, এই তিনটে পাতকে লাগিয়ে দিলাম, এই তিনটে পাতকে লাগিয়ে দিলাম, তার মতো একটাই সেল হলো। আমরা জানি যে কোন কোষের যে তড়িৎচালক বল, সেই কোষের তড়িৎচালক বল কিন্তু কোষের সাইজের ওপর নির্ভর করে না, কত বড় পাত নিলাম, হচ্ছে যে পাত দুটোকে কত দূরত্বে রাখলাম, এর ওপর নির্ভর করে না, নির্ভর করে অনলি দ্য নেচার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট। তো নেচার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট যেহেতু প্রত্যেকের তার মানে এদের প্রত্যেকের যে ইলেকট্রোলাইট গুলো আছে, সেই ইলেকট্রোলাইট গুলোর নেচার অ্যান্ড কনসেন্ট্রেশন হচ্ছে সেম। তাহলে আমি যদি তিনটে পজিটিভ পাতকে জুড়ে একটা করে দিই আর তিনটে নেগেটিভ পাতকে জুড়ে একটা করে দিই, যে সেলটা হবে সেই সেলের সেই সেলের কিন্তু মানে তোমার হচ্ছে যে ইএমএফ কিন্তু একই হবে, কারণ ইএমএফ ওই সেলের সাইজ বা পাতের সাইজের ওপরেতে হচ্ছে নির্ভর করে না। কিন্তু লক্ষ্য করার বিষয় যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু কমে যাবে। কেন না, আমরা আগের দিনে আলোচনা করেছিলাম যে পাতের ক্ষেত্রফল যদি বেড়ে যায়, পাতের দূরত্ব তো বাড়ছে না, আমি শুধু জোড়া লাগিয়ে দিচ্ছি, তার মানে পাতের ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কমে যাবে, এবং তাই যত কমবে কারণ এরা সিরিজ এই প্যারালেলে আছে। তো সুতরাং ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কমে দেখো r/n হয়েছে। আর তাহলে এখানে তাহলে নেট ইএমএফ তাহলে কত হবে, নেট ইএমএফ সমান ই হবে। তাহলে পরে কারেন্ট কত হবে, কারেন্ট থ্রু দি এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত হবে, ই বাই আর প্লাস r/n, and this is অর্থাৎ ই বাই আর প্লাস r/n, এটা হচ্ছে কারেন্ট আই, দ্যাট ইজ এক্সটার্নাল রেজিস্ট্যান্স আই সমান, এটা হলো ই বাই আর প্লাস r/n। এখানে আমি কিন্তু আইডেন্টিক্যাল সেল ধরে করেছি, এখানেও কিন্তু যদি E1 E2 E3 এরকম গোলমাল হতো তাহলে কিন্তু আমার এফেক্টিভ এটা বার করতে, মানে এই এফেক্টিভ যে এই মানে নেট ইএমএফটা আমাকে বার করতে হতো, কিন্তু এখনো পর্যন্ত আমরা যা জানি, আমরা যা ওহমের সূত্র অনুযায়ী এগুলো করছি, তাতে কিন্তু এভাবে আমরা বার করতে পারবো না, এখানে কার্শফের সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা জাস্ট এই চ্যাপ্টারটা শেষ হলেই কার্শফের সূত্র প্রয়োগ করব। তো আমি এখানে শুধুমাত্র হচ্ছে যে জাস্ট ফর্মুলাটাকে আমি এখানে ব্যবহার করছি, যে কার্শফের সূত্র হলে এটা মানে কিভাবে আমরা ইয়ে করতাম, মানে ডিল করতাম, যদি প্রত্যেকটাই ধরো ই হতো, আর যদি প্রত্যেকের আমরা একটা জেনারেল ফর্মুলা, মানে কার্শফের সূত্র থেকে আমরা একটা জেনারেল ফর্মুলা পেতে পারি, যেখান থেকে এই ফর্মুলাতেও আসা যায়, ই বাই আর প্লাস r/n, এই ফর্মুলাতে আসা যায়। তো জেনারেল ফর্মুলা ফর প্যারালাল কম্বিনেশন অফ সেল আমরা একটা বার করতে পারি। তবে সেখানে আমি একটা কথা বলে রাখবো তোমাদের আগেই, সেটা হচ্ছে যে যদি এই যে প্যারালাল কম্বিনেশন করা হয়েছে, এখানে যদি ভিন্ন ইএমএফ এর সেলগুলোকে যদি প্যারালালি যুক্ত করি, তাহলে যে সমস্যাটা হবে সেখানে লক্ষ্য করে দেখো, এখানে প্রত্যেকের ইএমএফ সমান বলে এরা কিন্তু, যদি আমি এখানে সুইচ থাকে, ধরো সুইচটাকে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা না লাগিয়ে যদি সুইচটা অফ করে দিই, এখানে যদি সুইচ থাকতো, আমি যদি সুইচ অফ করে দিতাম তাহলে এর মধ্য দিয়ে ভেতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতো না। কিন্তু
সুইচ অফ অবস্থাতেও যদি এটা E1, এটা E2, এটা E3 হতো, তাহলে দেখো ভেতরে একটা একটা ছোট ছোট লুপ তৈরি করবে, কারণ এখানে এওই এরও পজিটিভ দিক, এরও পজিটিভ দিক একই দিকে, এরও নেগেটিভ, ফলে এখানে কারেন্ট যাবে না। উল্টো দিকে লাগালে দেখবে, যেরকম টর্চের দুটো ব্যাটারিকে যদি উল্টো দিকে লাগিয়ে দেওয়া হয়, যদি দুটো ব্যাটারি নতুন মানে একদম ঠিকঠাক ব্যাটারি হয়, তাহলে দেখবে বাল্ব জ্বলবে না, কিন্তু একটা পুরনো ব্যাটারি একটা নতুন ব্যাটারি হলে তখন কিন্তু বাল্ব জ্বলবে। তার কারণ হচ্ছে এর যদি একটা আলাদা ইএমএফ হয়, যদি আলাদা ইএমএফ হয়, তখন বেশি ইএমএফ থেকে কম ইএমএফ এর দিকে এই ছোট্ট ছোট্ট যে বদ্ধবর্তনী, এই ছোট্ট ছোট্ট বদ্ধবর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ, অর্থাৎ অহেতুক তড়িৎ ক্ষয় হবে। যদি আমরা এই ধরনের কম্বিনেশন করে রেখে দিই, তাহলে কিন্তু অহেতুক তড়িৎ ক্ষয় হবে। তো সেই জন্য যদি আমাদের করতেই হয়, কোনো কাজের জন্য বিভিন্ন সেল নিয়ে, বিভিন্ন ইএমএফ এর সেল নিয়ে আমাকে যদি প্যারালেল কম্বিনেশন করতেই হয়, তাহলে কাজ মিটে যাওয়ার পরেতে আমায় কিন্তু খুলে রাখতে হবে কম্বিনেশনটা। যদি আমি যুক্ত অবস্থায় শুধু সুইচটা অফ করে দিয়ে চলে যাই, তাহলে ভেতরে ভেতরে কিন্তু তড়িৎ প্রবাহ চলতে থাকবে এবং কোষের শক্তি ক্রমশ আস্তে আস্তে কমতে কমতে একসময় পুরোটাই ডিসচার্জ হয়ে যাবে। তো এখন আমরা কার্শফের সূত্রের প্রয়োগ, আমি আবার বলছি যে কার্শফের সূত্র এখনো তোমাদের হয়নি, নেক্সট ক্লাসে আমরা কার্শফের সূত্র করব। তো কার্শফের মানে আরেকটা আমরা ক্লাস নেব এই ওহমের এই চ্যাপ্টারের উপর, তারপরেই আমরা কার্শফের সূত্রে যাব এবং তখন আমরা কিন্তু এটা প্রমাণ করেও দেখাবো। তো কার্শফের সূত্রের যখন আমরা যদি আমরা প্রয়োগ করি, তাহলে যে কোনো ধরনের, এখানে যেমন দেখো সুবিধা ছিল প্রত্যেকে ই বলে আমাদের নেট ইএমএফ কিন্তু ই হয়ে যাচ্ছিল, কিন্তু যদি E1, E2, E3 হয়, তাহলে কিন্তু নেট ইএমএফ ই বা E1 বা E2 করা যাবে না, সেখানে কিন্তু আমাকে অন্য পদ্ধতির আশ্রয় নিতে হবে। তো সেই পদ্ধতি প্রয়োগ করে আমরা একটা জেনারেল ফর্মুলা পাই, সেই ফর্মুলাটা আমি তোমাদের এখানে লিখছি। আই এর একটা ফর্মুলা, এটা মুছে দিচ্ছি, ছবিটা থাকলো। এখানে একটা আই এর একটা জেনারেল ফর্মুলা আমরা পেতে পারি, সেটা হচ্ছে I ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি সামেশন, আমরা বিভিন্ন সেল নিচ্ছি, সামেশন ই বাই আর, যেখানে আচ্ছা EI বাই RI, I ইজ ইকুয়ালস টু 1 to I ইজ ইকুয়ালস টু n, ধরো n সংখ্যক কোষ নিয়ে করছি, I ইজ ইকুয়ালস টু ডিভাইডেড বাই 1 প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন্টু সামেশন অফ 1 by RI, I is equals to 1 to I is equals to n. And this is the general formula for any value of E and any value of internal resistance. This is the general formula. তুমি এই ফর্মুলাটাকে এই ক্ষেত্রেও প্রয়োগ করলে দেখবে আমাদের যে ফর্মুলাটা এসেছিল, অর্থাৎ আমাদের এখানে কি ফর্মুলা এসেছিল, I is equals to E by R প্লাস R বাই N, এটা এসেছিল আমাদের এক্ষেত্রে। এটা সহজ কথা। তাহলে এখানে আমরা যদি মনে করো এখানে যে EI বাই RI 1 প্লাস R ইন্টু 1 বাই RI, I ইজ ইকুয়ালস টু 1 টু n, এখানে n সংখ্যক কোষ দিয়ে যদি করি আমরা, এইগুলো যদি সমান হয়, তাহলে তখন ফর্মুলাটা কি হবে, I ইজ ইকুয়ালস টু ধরো EI মানে E প্লাস E প্লাস E প্লাস E, মানে 1 2 3 4 সবই তো E, n পর্যন্ত, তার মানে কত হবে, এটা আমি একবারে লিখতে পারি NE বাই, এটাও ঠিক হবে NR ডিভাইডেড বাই এটা। এবার 1 প্লাস R ইন্টু, এটাও ঠিক একইভাবে হবে n সংখ্যক 1 বাই R, একই R, তার মানে কত হবে R ইন্টু n বাই R, তাহলে পরে NN কেটে গেল, তাহলে এখানে রইল E বাই R বাই, আমরা এখান থেকে যদি R লসাগু করি তাহলে হবে R প্লাস NR, তার মানে এই আর কেটে গেল, তাহলে I ইজ ইকুয়ালস টু E বাই R প্লাস NR, তো তাহলে না, এখানে একটা কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে, EI বাই NI, NE বাই NR,
NE by NR 1 plus R into N by R। ও এটা কত, এটা হ্যাঁ এটা R, তার মানে R প্লাস NR, R প্লাস NR, R প্লাস NR, তাহলে কিন্তু N থাকার কথা, EI বাই NI RI। তাহলে এখানে আমরা যদি এইটা করি, এই আরটা যদি করি R প্লাস NR, তার মানে NE বাই R। ও আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে সরি এখানে একটা ভুল হচ্ছে, E বাই I মানে E বাই আরটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, E বাই আর n সংখ্যক আছে, তার মানে এটা একটা n হবে, সরি NE এখানে হচ্ছে আটটা থাকবে, তার মানে NE এখানে NE। এবারে I ইজিক্যালস টু nটাকে যদি নামিয়ে দিই E বাই R বাই n প্লাস R। এখানে এই যে I ইজিক্যালস টু 1 মানে অ্যাকচুয়ালি এরম হলে ভালো হতো জিনিসটা, E বাই R ইন্টু I, তার মানে E1 বাই মানে E বাই R প্লাস E বাই R প্লাস E বাই R, তার মানে n ইন্টু E বাই R, n ইন্টু E বাই R। ঠিক আছে, তো তাহলে এই হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে এই জেনারেল ফর্মুলা থেকে আমরা কিন্তু যে কোনো ইয়েতে আসতে পারি। এবার যদি এটা একই না হয়ে ভিন্ন ভিন্ন হয় তাহলে E1 E2 R1 R2 এগুলো আলাদা হবে, তারপরে সেইভাবে আমরা যোগগুলো করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরো এরকম হতে পারে, এই ফর্মুলাটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, ধরো এটা যদি এরকম হতো E1 E2 E3 R1 R2 R3, তাহলে সেক্ষেত্রে এটা তো এই ফর্মুলাটা কিরম হতো, তাহলে আমাদের এখানে যেটা আছে তাহলে এখানে আমরা কি করব, তাহলে I ইজিক্যালস টু তাহলে E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3 ডিভাইডেড বাই 1 প্লাস, এবার এটা হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 এন্ড ডট 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 ডট, এটাও n সংখ্যক এটাও n সংখ্যক, এটা হবে। এইবার এখানে যদি আবার এমন হয় যে একটা যদি উল্টো দিকে লাগানো থাকে তাহলে সেটা মাইনাস বসে যাবে। ঠিক আছে, যতগুলো উল্টো হবে সেগুলো তত মাইনাস বসে যাবে। তো এইভাবে আমরা একটা জেনারেল ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা পরের যখন কারশফের সূত্র করব এটা আমরা অবশ্যই প্রমাণ করে দেখাবো। তো এই হচ্ছে কম্বিনেশন অর গ্রুপিং অফ সেল। তো এই দুটো সেলের মধ্যে আমরা তুলনা করে যেটা দেখতে পাই, আমি এই অংশ এবার মুছে দিচ্ছি, আমি জাস্ট দুটোর আই লিখব, আমি আই দুটোর মধ্যে একটু তুলনা করব যে এই যে কম্বিনেশন আমরা করলাম ইন সিরিজ আই ইজিক্যালস টু আমাদের কি ফর্মুলা এসেছিল, NE বাই R প্লাস NR, আর ইন প্যারালাল কম্বিনেশন I ইজিক্যালস টু কি এসেছিল, E বাই R প্লাস R বাই N। এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা পেয়েছি। এখন কখন আমরা সিরিজ ব্যবহার করব, কখন প্যারালাল ব্যবহার করব, আমরা বলেছি যে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার ক্ষেত্রে আমরা কখনো সিরিজ ব্যবহার করব কখনো প্যারালাল ব্যবহার করব। শর্তটা হচ্ছে এই, দেখো ইন সিরিজ যদি আমরা দেখি লক্ষ্য করে, ইন সিরিজ এইখানটায় ইফ NR is smaller than R, ধরো এই NRটা অর্থাৎ এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স থেকে খুব কম হয় তাহলে এর তুলনায় এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, তখন আমরা ম্যাক্সিমাম কারেন্ট পাবো। তখন কি পাবো, Imax সমান NE বাই R। এটা হচ্ছে সিরিজে ম্যাক্সিমাম কারেন্ট NE বাই R। আবার বলছি যে সিরিজ কম্বিনেশনে I হচ্ছে এইটা, প্যারালাল কম্বিনেশনে I হচ্ছে এটা। এখন সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যদি এটাকে NR হচ্ছে এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, যদি এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সের থেকে খুব কম হয় তাহলে আমরা এই NR অর্থাৎ এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের তুলনায়
অবজ্ঞা করতে পারি, তার মানে এটাকে যদি আমরা ছেড়ে দিই তার মানে হবে এনই বাই আর, এটাকে জিরো ধরলে এনই বাই আর। আর প্যারালেলের ক্ষেত্রে কি, ইন প্যারালেল, সেখানে আমরা কি দেখছি, এটা হচ্ছে প্যারালেল ফর্মুলা। তার মানে এখানে যদি এরকম হয় যে এখানে এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স কোনটা, এটা এখানে কিন্তু দেখো সিরিজে ছিল বলে এন আর, আর এখানে প্যারালেলে ছিল বলে আর বাই এন, তার মানে এটা হচ্ছে এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স। এইটা যদি ইফ এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ গ্রেটার দেন আর হয়, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আর এর তুলনায় অনেক বেশি হয় তাহলে আমরা আর কে অবজ্ঞা করতে পারি, তখন আমাদের ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে কত হবে, আই ম্যাক্স সমান ই বাই, এটাকে যদি আমরা জিরো ধরি তাহলে আর বাই এন, দ্যাট ইজ এন ই বাই আর। এটা হচ্ছে প্যারালেলে ম্যাক্সিমাম কারেন্ট এন ই বাই আর, এন সংখ্যক কোষের জন্য, আর মানে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর সিরিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে এন ই বাই ক্যাপিটাল আর, অর্থাৎ এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা আমরা কম্বিনেশন অফ সেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে সিরিজ এবং প্যারালেলের ক্ষেত্রে কিভাবে আমরা কম্বিনেশন করব, কিভাবে কারেন্টটা ক্যালকুলেট করব ইত্যাদি। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কখন ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যায়, প্যারালেল কম্বিনেশনের ক্ষেত্রে কখন ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যায়। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মিক্সড কম্বিনেশন। একবারে সবসময় যে পিওর কম্বিনেশন অর্থাৎ পিওর সিরিজ বা পিওর প্যারালেল হবে এমনটা কোনো কথা নেই, মিক্সড কম্বিনেশন হতে পারে। তো মিক্সড কম্বিনেশনে সিরিজও থাকবে প্যারালেলও থাকবে। তো এইরকম যদি কম্বিনেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করব, আমি প্রথমে একটা ছবি আঁকছি। তাহলে মিক্সড কম্বিনেশন অফ সেল, তাহলে এটা মুছে দিচ্ছি। মিক্সড কম্বিনেশন অফ সেল, আচ্ছা আমি এইদিকে কতগুলো সেল নিলাম, ডট 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 এন পর্যন্ত, আপ টু এন। আবার এদিকেও ঠিক একইভাবে এইভাবে। তাহলে এক একটা এগুলোকে বলা হয় এক একটা কি বলে, এগুলোকে বলা হয় তোমার রো। এক একটা রোতে এন সংখ্যক কোষ আছে। আর কতগুলো রো আছে আমি ধরে নিলাম এদিকে এটা কত বাড়বে, আপ টু এম। তাহলে এদিকে কতগুলো লাইন, এক একটা লাইনে, আমি যদি লাইন বলি, এক একটা লাইনে এনটা কোষ আছে। আর কতগুলো লাইন আছে, একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন করে করে এমটা লাইন। তাহলে মোট সেল কত, টোটাল সেল এখানে তাহলে কত হবে, টোটাল সেল হবে কত, এম ইন্টু এন বা এম এন ইন্টু এম, যাই হোক এম ইন্টু এন। তো এইটা হচ্ছে টোটাল সেল। তার মানে এখানে যদি এন হয় 4টে আর এন হয় 6টা, তাহলে 4 6 24টা সেল। তো এরকম ভাবেই হচ্ছে, আমি প্রত্যেকটা সেলের এগুলো হচ্ছে সব ই, আর প্রত্যেকটা আমরা আইডেন্টিক্যাল ধরে করছি, প্রত্যেকটা কোষ হচ্ছে আইডেন্টিক্যাল, প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, এবং প্রত্যেকের ইএমএফ হচ্ছে ই, এরকম। তো এই অবস্থায় আমরা এইটাকে সমাধান করব যে আমরা এইটাকে গোটাটাকে যুক্ত করে
এইটার সঙ্গে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর দিলাম, আর এখানে এটা পুরো যুক্ত করে এর সঙ্গে এটাকে যুক্ত করলাম। তাহলে এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, এটা আমাদের বার করতে হবে। এখানে বার করার ক্ষেত্রে আমরা যেটা সহজ নিয়ম প্রয়োগ করতে পারি, যে প্রথমে দেখো এক একটা লাইন এরা হচ্ছে সিরিজ কম্বিনেশন। তাহলে এক একটা লাইন যদি সিরিজ কম্বিনেশন হয় তাহলে এফেক্টিভ ইএমএফ কত হবে, এন সংখ্যক যদি কোষ থাকে আপ টু এন, তাহলে এন সংখ্যক যদি কোষ থাকে তাহলে কত হবে এনই। আর রোধগুলো সিরিজে আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো, তাহলে টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে সব মিলিয়ে এক একটা লাইনের এনআর। তাহলে এক একটা লাইনে এফেক্টিভ ইএমএফ হচ্ছে এনই আর এফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে এনআর। সিমিলারলি এ লাইনও তাই, এ লাইনও তাই, এ লাইনও তাই। তাহলে এই ছবিটা আমার জায়গা নেই এখানে, এই ছবিটা যেটা বদলে যেতে পারে, আমি যদি মুছে দিই ছবিটা, তাহলে এরকম ভাবে ছবিটা পরের স্টেপটা, দ্বিতীয় স্টেপে ছবিটাকে আমরা এরকম লিখতে পারি। কিভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে পরের স্টেপে এই ছবিটাকে আমরা এরকম লিখতে পারি, এক একটা সিরিজে এক একটা লাইনে হচ্ছে এইটার এফেক্টিভ ইএমএফ হচ্ছে এনই আর এটা হচ্ছে এনআর, সরি এনআর। এইরকম এম সংখ্যক লাইন আছে, এরকম এম সংখ্যক লাইন আছে, আরো ডট 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 ডট, এই পুরোটার সঙ্গে এইটা নেওয়া হয়েছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই এক্সটার্নাল। তাহলে এগুলো প্রত্যেকের এনআর এনই এনআর, এই সরি এনই এনআর। এইবার এই এক একটা সেল যার প্রত্যেকের ইএমএফ হচ্ছে এনই আর প্রত্যেকের ইন্টারনেস হচ্ছে এমআর এনআর, তাহলে পরে এই এক একটা এই লাইনগুলো যদি এক একটা কলম ধরা হয়, এগুলো প্যারালালে আছে, তাহলে প্যারালালে থাকলে এফেক্টিভ ইএমএফ কত হবে এখন, এফেক্টিভ ইএমএফ আমরা জানি আগের বার যেমন সব ই ই ই ছিল, শুধু ই হয়েছিল, তাহলে এখানে হবে এনই। আর এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স এগুলো প্যারালাল আছে, তাহলে এনআর বাই কতগুলো লাইন আছে এম সংখ্যক, এই যে এদিকে এম সংখ্যক ছিল, তাহলে এনআর বাই এম, তাহলে এটা হলো এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর তাহলে টোটাল রেজিস্ট্যান্স বা নেট রেজিস্ট্যান্স কত হবে, নেট রেজিস্ট্যান্স হবে এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্লাস এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা। তাহলে পরে এবার আই সমান তাহলে কত হবে, তাহলে আই ইজ ইকুয়ালস টু হবে নেট ইএমএফ মানে এনই বাই এজো এনই বাই আর প্লাস এনআর বাই এম, এটা হবে। এবার আমি যদি আই ইজ ইকুয়ালস টু এরকম করে লিখি, এমটা লসাগু করি, তাহলে এনই বাই এমআর প্লাস এনআর, তাহলে এটা হচ্ছে আই, যেখানে এন হচ্ছে এক একটা লাইনে কোষের সংখ্যা আর এম হচ্ছে লাইনের সংখ্যা। এখন এক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট যদি আমি পেতে চাই তাহলে কি হবে, আমি এখানে একটা কাজ করে নিই, এখানটাকে আমি জাস্ট এরম করে লিখে নিচ্ছি, এনই বাই এটাকে লিখলাম রুট ওভার এমআর এর হোল স্কোয়ার প্লাস রুট ওভার এনআর এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যদি এটাকে এরম ভাবে লিখি, এনই বাই রুট ওভার এমআর মাইনাস রুট ওভার এনআর এর হোল স্কোয়ার প্লাস 2mr ইন্টু এনআর লিখতেই পারি, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখলাম। এখন আই ম্যাক্সিমাম কি করে হবে, ওপরটার তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু এটার আমরা ভ্যালু সম্পর্কে বলতে পারবো না, কিন্তু এইটার ভ্যালুটা বলতে পারি, কারণ এর ভ্যালু যদি মিনিমাম হয়, আমরা একটা জানি স্কোয়ারের ভ্যালু মিনিমাম কত, 0, নেগেটিভ ভ্যালু হয় না, তার মানে এটা যদি 0 হয় তাহলে আই ম্যাক্স হবে। তাহলে ইফ root over mr minus root over nr is equals to 0, then I will be maximum. তাহলে ম্যাক্সিমাম আই কত হবে, আমি একটু মুছেই দিচ্ছি এদিকটা, তাহলে আই উইল বি ম্যাক্সিমাম, তাহলে আই ম্যাক্সিমাম কত হবে, তাহলে এটা 0, তার মানে রুট ওভার এমআর সমান হচ্ছে রুট ওভার এনআর, এটা রুট গুলো উঠে গেল, তাহলে এনআর সমান সরি এমআর সমান এনআর, অতএব আর ইজ ইকুয়ালস টু এনআর বাই এম,
একটু আগে মনে করে দেখো তো এনআর বাই এমটা কি বেরিয়েছিল? এনআর বাই এমটা বেরিয়েছিল এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দিস সিস্টেম, অফ দিস ব্যাটারি। তার মানে এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি, হোয়েন দ্য এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি ইজ ইকুয়াল টু দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স, দেন দ্য কারেন্ট উইল বি ম্যাক্সিমাম অ্যান্ড দ্য পাওয়ার উইল বি ম্যাক্সিমাম। এটাকে আমরা অনেক সময় বলে থাকি, আমরা পরে এটাকে আরো ভালো করে জানবো, এটাকে বলা হয় ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম। অর্থাৎ একটা ব্যাটারি সিস্টেমে কখন ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আমরা পাবো, যদি সেই ব্যাটারির এক্সটার্নাল মানে আমরা যে সার্কিটটা ব্যবহার করছি সেই সার্কিটের এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি সমান হয়, মানে এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে এবং ম্যাক্সিমাম হচ্ছে যে ইয়ে পাওয়া যাবে, কি বলে, পাওয়ার পাওয়া যাবে। এটা কি বলা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু এনআর বাই এম, দ্যাট ইজ ইকুয়াল টু এফেক্টিভ ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আজকে আমরা যেটা দেখলাম যে কম্বিনেশন অফ সেল, আমরা প্রথমে দুটো ফান্ডামেন্টাল কম্বিনেশন অর্থাৎ সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন আমরা করলাম, আবার তারপরে দুটোকে মিক্সড করে আমরা মিক্সড কম্বিনেশন করলাম, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম কারেন্ট আমরা কখন পাবো এবং বিভিন্ন তার অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে আমরা গ্রুপিং অফ সেলের আলোচনা এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।